প্রিয় ছাত্রছাত্রী, পরিবেশ নীতিবিদ্যা থেকে আজ তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি। এগুলো খুব ভালো করে পড়ে যাবে। আশা করি তোমাদের এই জায়গা থেকে কিন্তু কমন পড়ে যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রত্যেকটি প্রশ্ন। দেখো, প্রথমে যে প্রশ্নটি রাখা হয়েছে সেটি হলো, পরিবেশ নীতিবিদ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ড্যাশ। তোমাদের এমসিকিউ থাকবে, অর্থাৎ অপশন দেওয়া থাকবে, কিন্তু আমি অপশন দিচ্ছি না, সময় নষ্ট করছি না। যারা যারা উত্তর পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যারা যারা পারবে না অবশ্যই নোটসগুলো তুলে নেবে। যাই হোক, পরিবেশ নীতিবিদ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ড্যাশ, এনভায়রনমেন্টাল ইথিক্স। পরিবেশ নীতিবিদ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো এনভায়রনমেন্টাল ইথিক্স। দেখো, তোমাদের লিখে দিচ্ছি। পরিবেশ নীতিবিদ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো এনভায়রনমেন্টাল ইথিক্স। তার পরবর্তী প্রশ্ন দেখো, এনভায়রনমেন্ট শব্দটি ড্যাশ শব্দ থেকে এসেছে। এনভায়রনমেন্ট শব্দটি ড্যাশ শব্দ থেকে এসেছে। এনভায়রনমেন্ট শব্দটি এসেছে এনভায়রন থেকে। এনভায়রন থেকে। এই এনভায়রন একটি ফরাসি শব্দ। এই এনভায়রন একটি ফরাসি শব্দ। যাই হোক, এখন আমরা যাব এনভায়রন শব্দের অর্থ কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এনভায়রন শব্দের অর্থ কি? তোমরা দেখো, এনভায়রন শব্দের অর্থ কি? এনভায়রন শব্দের অর্থ হলো পারিপার্শ্ব। 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 তাহলে এনভায়রন শব্দের অর্থ হলো পারিপার্শ্ব বা সারাউন্ডিং বা সারাউন্ডিং। তার পরবর্তী প্রশ্ন, এনভায়রন শব্দটি ড্যাশ শব্দ। এনভায়রন শব্দটি ড্যাশ শব্দ, ফরাসি শব্দ। ফরাসি। এনভায়রন শব্দটি কি শব্দ? ফরাসি শব্দ। তারপর, অমানুষিক প্রকৃতি হলো ড্যাশ অর্থে পরিবেশ। অমানুষিক প্রকৃতি হলো ড্যাশ পরিবেশ। এটা হবে কি বলতো? ড্যাশ অর্থে পরিবেশ। এখানে উত্তর হবে সংকীর্ণ অর্থে পরিবেশ। সংকীর্ণ। সংকীর্ণ অর্থে পরিবেশ। তার পরবর্তী প্রশ্ন দেখো, সমগ্র প্রকৃতি। সমগ্র প্রকৃতি ও মনুষ্য সৃষ্ট পরিবেশ হলো ড্যাশ অর্থে পরিবেশ। সমগ্র প্রকৃতি ও মনুষ্য সৃষ্ট পরিবেশ হলো ড্যাশ অর্থে পরিবেশ। তো এখানে রাইট অ্যান্সার হবে কি? ব্যাপক অর্থে পরিবেশ। তোমরা দেখে নাও, তাহলে কি হবে? ব্যাপক অর্থে পরিবেশ। ব্যাপক অর্থে পরিবেশ। 7 নম্বর প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে পরিবেশ নীতিবিদ্যা একটি স্বতন্ত্র শাখা হিসাবে স্বীকৃতি পায়? কত খ্রিস্টাব্দে পরিবেশ নীতিবিদ্যা একটি স্বতন্ত্র শাখা হিসাবে স্বীকৃতি পায়? তো এখানে রাইট অ্যান্সার হবে 1973 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1973 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্ব দর্শন কংগ্রেসে সর্বপ্রথম কে পরিবেশ নীতিবিদ্যার বিষয়টি উপস্থাপন করেন? বিশ্ব দর্শন কংগ্রেসে সর্বপ্রথম কে পরিবেশ নীতিবিদ্যার বিষয়টি উপস্থাপন করেন? এটা হবে রিচার্ড রটলি। রিচার্ড রটলি। কি বলা হলো? রিচার্ড রটলি। তারপর, হোম রলস্টন তার কোন গ্রন্থে পরিবেশ নীতিবিদ্যার বিষয়টি উপস্থাপিত করেন? দেখো, আবারও বলছি প্রশ্নটি, হোম রলস্টন তার কোন গ্রন্থে পরিবেশ নীতিবিদ্যার বিষয়টি উপস্থাপিত করেন? তো এখানে রাইট অ্যান্সার হবে এনভায়রনমেন্টাল ইথিক্স। তো এখানে রাইট অ্যান্সার হবে এনভায়রনমেন্টাল ইথিক্স। দেখো,
তাহলে এনভায়রনমেন্টাল ইথিক্স নামক একটি পত্রিকা ছিল, যেটা আন্তর্জাতিক পত্রিকা ছিল। তাহলে তার নিচের প্রশ্নটি দেখো, পরিবেশ নীতিবিদ্যা সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক পত্রিকা কোনটি? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কি? এনভায়রনমেন্টাল ইথিক্স। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে এনভায়রনমেন্টাল ইথিক্স। আজ যে তোমাদের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো, এই 10টি মুখস্থ করো। পরের দিন এই পরিবেশ নীতিবিদ্যা থেকে আরো 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো। আশা করি তোমরা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো, এই কয়েকদিনও যদি তোমরা ঠিকঠাক মতো ভালো করে পড়ো, এই চ্যানেলটির যদি প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো, আশা করব এই কয়েকদিনে তোমাদের 30 থেকে 35 নাম্বার কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, তোমরা 30 থেকে 35 নাম্বার শুধুমাত্র এই কয়েকটা দিন যদি ক্লাস করো তাহলেই পাচ্ছ। তাই বলবো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো, আর প্রত্যেক দিন একটা করে ক্লাস দেখো। আগেও ক্লাস দেওয়া রয়েছে, সেগুলো দেখে নাও, এবং তার সঙ্গে আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি এবং উত্তরগুলো দিচ্ছি সেগুলো ঝরঝরা মুখস্থ করে ফেলো, এক কথায় ঠুটস্থ করে ফেলো। এগুলোর বাইরে কিন্তু প্রশ্ন কখনো হয় না, হবেও না। ঠিক আছে?